এখন যে বিষয়টি আলোচনায় থাকছে সেটি হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। তোমরা যদি এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো তাহলে আশা করি এক ভিডিওতেই সব ওকে হয়ে যাবে, এতে কোনো ডাউট নেই। কোনো ধরনের রুলস ব্যতীত এই সমাধান যদি প্রপার পড়ো তাহলে রুলস নিজে তৈরি করতে পারবে। তাহলে লক্ষ্য করো, এক্সারসাইজ সহ তোমাদের জন্য আজকের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমেই জানবো কম্পাউন্ড টু কমপ্লেক্স। হ্যাঁ, এখন যদি বলা হয় যে তোমাদের জন্য যে সিম্পল সেন্টেন্স কোনগুলা, কমপ্লেক্স সেন্টেন্স কোনগুলা, কম্পাউন্ড সেন্টেন্স কোনগুলা, এটার পরিচিতি পর্ব এই ভিডিওর মধ্যে ওই অংশের মধ্যেই চলে আসবে, কারণ ভিডিওটা লেন্থি হয়ে যাবে যদি আলাদা আলাদা বুঝাইতে যায়। তাহলে লক্ষ্য করো, প্রথমেই তোমাদের জানবা যে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন থাকবে অ্যান্ড অর বাট, আর কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে অবশ্যই দুইটি সেন্টেন্স থাকবে। আর দুইটি সেন্টেন্স মানে কি, দুইটি সাবজেক্ট দুইটি ভার্ব। আর এই জন্য এখানে ডিটেল বলছি না, কারণ এখানে তো সরাসরি এক্সাম্পল আসবেই কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার জন্য। তো লক্ষ্য করো, তো প্রথমেতে জানবা যে কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন অ্যান্ড অর বাট। ওকে, এখন লক্ষ্য করো, হি ইজ পুয়ার বাট অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। এটি হচ্ছে কি একটি কম্পাউন্ড সেন্টেন্স। তো কম্পাউন্ড সেন্টেন্স দুইটি সেন্টেন্স থাকবে। তো এটা অনেকেরই ডাউট থাকে যে শুধু অনেস্ট লেখা, সেখানে তো আরেকটি সেন্টেন্স নেই। না, এটা সংক্ষেপে লেখা, বাট কনজাংশনের কারণে এই যে এখানে সেন্টেন্স ছিল দুইটি, হি ইজ পুয়ার, হি ইজ অনেস্ট। আর এই যে সে গরিব, সে সৎ। তাহলে সৎকে সেই, গরিবকে সেই, এই জন্য একই সাবজেক্ট একই ভার্ব। এই কারণেই বাট কনজাংশনের কারণে হি ইজ এখান থেকে বাদ দেওয়া হয়েছে। এই জন্য হি ইজ পুয়ার বাট অনেস্ট। তাহলে এই যে কম্পাউন্ড সেন্টেন্স। তো আমি ডিটেলে যাচ্ছি না, লক্ষ্য করো, আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট গো টু স্কুল। আমি অসুস্থ ছিলাম এবং আমি স্কুলে যেতে পারি নাই। সেটি হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। এই কম্পাউন্ড সেন্টেন্স প্রিন্সিপাল ক্লোজ দ্বারা গঠিত, কারণ প্রিন্সিপাল ক্লোজ মানে কি নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। এখন যদি বলা হয় যে সে গরিব, সে গরিব তো গরিবই, আরেকটি সেন্টেন্সের কোনো প্রয়োজন নেই অর্থ প্রকাশ করতে। অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজ হচ্ছে পরবর্তী কোনো সেন্টেন্স ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। এখানে যদি বলা হয় যদিও সে গরিব, তাহলে না প্রশ্ন থেকে যায় যে কি, তখন যদি বলে যে সে সৎ, তখন ওই সেন্টেন্সটা অর্থাৎ প্রিন্সিপাল ক্লোজের সমন্বয়ে ওই সেন্টেন্সটার অর্থ প্রকাশিত হবে। যাই হোক, তোমরা এখানে মূল বিষয় বুঝো যে আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট গো টু স্কুল। আমি অসুস্থ ছিলাম এবং আমি স্কুলে যেতে পারিনি। তাহলে সেটি হচ্ছে কি কম্পাউন্ড সেন্টেন্স। আমি পূর্বেই বলেছি অ্যান্ড অর বাট, এই কনজাংশনগুলো তোমার কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে। আরেকটা লক্ষ্য করো, আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড ফাউন্ড হিম। আমি স্কুলে গিয়েছিলাম এবং তাকে দেখেছিলাম, অর্থাৎ খুঁজে পেয়েছিলাম। এখানে এই যে অ্যান্ড যুক্ত হওয়ার কারণে একই যেহেতু সাবজেক্ট, এই জন্য এখানে এই সাবজেক্টটা বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ আই ওয়েন্ট টু স্কুল, আই ফাউন্ড হিম, এই দুইটি সেন্টেন্স ছিল। অ্যান্ড কনজাংশনের ক্ষমতার কারণে সেখানে সংক্ষেপ করা হয়েছে। তো যাই হোক, কম্পাউন্ড সেন্টেন্সের কিছুটা আইডিয়া দিলাম তোমাদেরকে। তাহলে লক্ষ্য করো, আরেকটি দিচ্ছি যে ওর কনজাংশন দিয়ে স্টাডি ওর ইউ উইল নট সাকসেড। পড়াশোনা করো নয়তোবা তুমি সফল হবে না। এই যে প্রথম সেন্টেন্সটি ইম্পারেটিভ থাকবে অবশ্যই, আর পরে কনজাংশন ওর দেওয়া থাকবে। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স স্টাডি, এটাও তো একটা সেন্টেন্স। ইউ উইল নট সাকসেড, এটাও তো একটা সেন্টেন্স। অর্থাৎ দুইটি সেন্টেন্স, দুইটি সাবজেক্ট, কিন্তু এখানে ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে সাবজেক্টটি উজ্জ্বল রয়েছে। তো যাই হোক, পড়াশোনা করো নয়তোবা তুমি সফল হবে না।
আর এন দিয়েও এই ইম্পারেটিভ সেন্টেন্স থাকবে, যেমন স্টাডি হার্ড, কঠোর পড়াশোনা করো, অ্যান্ড ইউ উইল সাকসেড, তুমি সফল হবে। তাহলে চিনতেই পেরেছ কনজাংশন অ্যান্ড অর বাট এই কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স চেনা হয়ে গেল প্রাথমিক অবস্থায়। এখন আমরা কমপ্লেক্স করব, কম্পাউন্ড টু কমপ্লেক্স করার নিয়মগুলো জানব। তো কমপ্লেক্স সেন্টেন্স তো এমনি চেনা হয়ে যাবে যখন কমপ্লেক্স করা হবে। তো তোমাদেরকে মেইন বিষয়টি যেটি ইনফর্ম করতে চাই, তোমরা প্রত্যেকটা অংশ প্রপার বুঝে বুঝে অ্যাডভান্স হবে। কারণ সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স একদম সহজ, কিন্তু যদি প্রপার স্টেপে কমপ্লিট করে না যাও, তাহলে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড একসাথে পড়া শেষ হয়ে গেলে তখন এটাকে বিশাল কঠিন মনে হবে এবং সেটা অ্যান্সার করা সম্ভব হবে না এবং প্র্যাকটিস করাও সম্ভব হবে না। তো যাই হোক, আমরা পরবর্তী স্টেপে যাই। তাহলে লক্ষ্য করো, কম্পাউন্ড টু কমপ্লেক্স। তাইলে আমরা আগেই জেনেছিলাম বাট, অ্যান্ড, অর অ্যান্ড, অর্থাৎ বাট, অ্যান্ড, অর এই তিনটি কনজাংশন ছিল। তো এখানেও তো তিনটি আছে। তো বিভিন্ন ধরনের সেন্টেন্সে যেভাবে অর্থ প্রকাশিত হয়, এই জন্য আমরা এখানে এই কম্পাউন্ড টু কমপ্লেক্স করতে গেলে কোন কনজাংশন থাকলে কি ইউজ করতে হবে সেটা আমি এখানে উল্লেখ করেছি। দেখো, বাট থাকলে দো অথবা অল দো ইউজ করতে হবে। এইগুলো হচ্ছে কি কনজাংশনের ওয়ার্ড, তো দো, অল দো। অ্যান্ড যদি থাকে সেন্টেন্সে তাহলে অ্যাজ অথবা সিন্স, সেটা যদি কারণ বোঝায়, বিকজ। অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে সেন্টেন্সটি, সেইখানে যদি সময় উল্লেখ করে অর্থাৎ টাইম, তাহলে আমরা ইউজ করব কমপ্লেক্স সেন্টেন্স করতে যে হুয়েন। আর অর যদি থাকে সেন্টেন্সে তাহলে আমরা ইউজ করব ইফ ইউ ডু নট, এবং সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয়। অ্যান্ড দ্বারা যুক্ত হয় এবং সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাইলে আমরা ইফ ইউ ইউজ করব। এখন সরাসরি এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লিট হয়ে যাবে। লক্ষ্য করো, কম্পাউন্ড থেকে আমরা কমপ্লেক্স করব। তাইলে আমরা বাট থাকলে দো অথবা অল দো ইউজ করব। তাহলে লক্ষ্য করো, হি ইজ পুয়ার বাট অনেস্ট, সেটা তো পূর্বেই বুঝিয়েছি। এখন আমরা সেটাকে যদি কমপ্লেক্স করি তাহলে লক্ষ্য করো, অল দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে সৎ। এই যে ট্রান্সফরমেশন মানে কি, অর্থ ঠিক থাকতে হবে। তাহলে সে গরিব কিন্তু সৎ, অর্থাৎ সে গরিব কিন্তু সে সৎ। এখানে দেওয়া আছে যদিও সে গরিব সে সৎ, তাহলে অর্থ মিলল। এখন বিষয় হচ্ছে যে পরে ফুল সেন্টেন্সে লেখা লাগছে কেন। এই যে বাট কনজাংশন ছিল, এখন তো এখানে বাট কনজাংশন নেই। বাটের ক্ষমতার কারণেই সেখানে সাবজেক্টটি এবং ভার্বটি সেম হওয়াতে সংক্ষিপ্ত করা হয়েছিল, কিন্তু এখন আর সংক্ষিপ্ত দেওয়া যাবে না, পুরো সেন্টেন্স লিখতে হবে। এই জন্য যে বাট থাকলে আমরা ইউজ করব কি, দো অথবা অল দো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন যদি অ্যান্ড থাকে সেন্টেন্সে এবং এস অথবা সিন্স আমরা ইউজ করব যদি ওই সেন্টেন্সটিতে কারণ অর্থ প্রকাশিত করে, অর্থাৎ বিকজ। তাহলে লক্ষ্য করো, আই ওয়াজ ইল অ্যান্ড আই কুড নট গো টু স্কুল, আমি অসুস্থ ছিলাম এবং আমি স্কুলে যেতে পারিনি। অর্থাৎ এই সেন্টেন্সটিতে কারণ বুঝিয়েছি। কিভাবে? কারণ অসুস্থ থাকার কারণেই আমি স্কুলে যেতে পারিনি। তাহলে লক্ষ্য করো, এই যে আমরা এজ এমন অর্থ প্রকাশিত করবে রূপে, কারণে, হিসেবে, যেহেতু, অর্থাৎ এই অর্থগুলো প্রকাশিত করবে। আর এই অর্থগুলোই কারণেই বোঝায়। যেহেতু আমি স্কুলে অসুস্থ ছিলাম, আমি স্কুলে যেতে পারিনি, এই জন্যই যে এজ আই ওয়াজ ইল আই কুড নট গো টু স্কুল। তারপরে লক্ষ্য করো, অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে তাহলে সময় যদি বোঝায় তাহলে আমরা হুয়েন ইউজ করবো এই সেন্টেন্সটিতে। আই ওয়েন্ট টু স্কুল অ্যান্ড ফাউন্ড হিম, আমি স্কুলে গিয়েছিলাম এবং আমি তাকে খুঁজে পেয়েছিলাম, অর্থাৎ দেখেছিলাম। তাহলে এই যে এখানে যখনই আমি স্কুলে গিয়েছিলাম তখনই তো তাকে খুঁজে পেয়েছিলাম, এই কারণেই সময় বুঝিয়েছি এখানে আমরা ইউজ করব কি, হুয়েন। তাহলে হুয়েন আই ওয়েন্ট টু স্কুল আই ফাউন্ড হিম।
তো কমপ্লেক্স সেন্টেন্সে আরেকটি বিষয় ইনফর্ম করি, এটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লোজ দ্বারা গঠিত। সাব মানে কি অধীন, অর্থাৎ আরেকটি সেন্টেন্স ব্যতীত কোনো অর্থ প্রকাশ করতে পারবে না যখনই একটা কনজাংশন যুক্ত হবে, ওই ধরনের কনজাংশন। যেমন এখানে বলা হয়েছে যদিও সে গরিব, তার মানে কি আরেকটি সেন্টেন্স লাগবে, না হয় সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না। এই যে হি ইজ অনেস্ট, সে সৎ, এই কারণেই সেটি হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। তো আশা করি বুঝতে পেরেছ। আর কম্পাউন্ড সেন্টেন্স দুটি সেন্টেন্সকে পৃথক করলে একটি সেন্টেন্সের যখন পড়া হবে তখন আরেকটি সেন্টেন্সের কোনো প্রয়োজন নেই, সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে সহজভাবে যদি বুঝো। তো আশা করি কম্পাউন্ড টু কমপ্লেক্স এখানে তোমাদের পুরোটাই বুঝতে পেরেছ। এখন আমরা কনজাংশনগুলো, প্রত্যেকটা কনজাংশন কোন ধরনের কনজাংশন ইউজ হয় আমি যে একসাথে দিয়েছিলাম এগুলো আমি শেষ করে দিচ্ছি, লক্ষ্য করো। ওর তাহলে ইউজ করবে ইফ ইউ ডু নট, কমপ্লেক্স করতে যায় সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয়, অর্থাৎ প্রথম সেন্টেন্সটি। আর এন্ড দ্বারা যদি যুক্ত থাকে প্রথম সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয় তাহলে ইউজ করতে হবে ইফ ইউ। তো লক্ষ্য করো, স্টাডি ওর ইউ উইল নট সাকসেড, পড়াশোনা করো নয়তোবা তুমি সফল হবে না। তাহলে ওর দ্বারা যুক্ত আছে, তাহলে আমরা ইউজ করব ইফ ইউ। তো এটা যদি প্রপার কমপ্লিট করো তাহলে তো ইম্পারেটিভ সেন্টেন্সগুলোও চিনতে পারবে, সব কিছুই তোমাদের বিষয়গুলো ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে। এখন তাহলে আমরা ইউজ করব ইফ ইউ ডু নট। তো ইফ ইউ ডু নট স্টাডি ইউ উইল নট সাকসেড, যদি তুমি পড়াশোনা না করো তুমি সফল হবে না। আর এখানে পড়াশোনা করো নয়তোবা সফল হবে না, অর্থাৎ অর্থ একই রয়েছে। তারপরে দেখো স্টাডি হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেড, পড়াশোনা করো এবং তুমি সফল হবে। এই যে স্টাডি সাবজেক্ট উজ্জ আছে, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে অ্যান্ড ধারা যেহেতু যুক্ত তাহলে আমরা ইউজ করব কি ইফ ইউ। ইফ ইউ স্টাডি হার্ড ইউ উইল সাকসেড। এখন আমি যে বিষয়টি বারবার বলছি এটা খুব সেন্সিটিভ বিষয়, সিম্পল কমপ্লেক্স যদিও বা একদম সহজ। এই যখন প্রত্যেকটা এক্সাম্পল তোমাদেরকে এখানে আমি একসাথে দিয়ে দিয়েছি, ভিডিওটা লেন্থি হয়ে যাবে, আমি আবার পড়লাম না, আর পড়ার প্রয়োজনও নেই, কারণ এই সবটি এক্সাম্পলই এখানে তোমাদেরকে বুঝিয়েছি। সেই এক্সাম্পলগুলো একসাথে দিয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে পড়তে পারো। তো আরেকটি বিষয় ইনফর্ম করি, এইগুলো এক্সাম্পল একদম সরাসরি মুখস্থ করে ফেলবা যাতে এই নিয়মগুলা তোমাদের প্রপার মনে থাকে, সংক্ষেপে যে বুঝিয়ে দিয়েছি। ওকে, এখন দেখো কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করার সবগুলো এক্সাম্পল দিয়ে দিয়েছি। এখন বলে যে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম কি? কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম আলাদা কোনো নিয়ম নেই। এই যে কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করছো আর কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করার নিয়ম একই, শুধু সেন্টেন্সটাকে এই পূর্বের জায়গায় নিয়ে নিলেই হয়। তো এই কারণেই এক্সাম্পলগুলো একবারে প্রপার মুখস্থর মতো করে ফেলবে। এই যে কয়েকটা এক্সাম্পল এটার ফাউন্ডেশন ধরে রেখেই বইয়ের মধ্যে এক্সারসাইজ করবে, অ্যান্সার শিট দেখলেই প্রপার বুঝতে পারবে। তখন বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই যে এখানে দেখো অলদো হি ইজ পোর হি ইজ অনেস্ট, এই যে সেন্টেন্সটিকে উল্টিয়ে দিয়েছি, আর কম্পাউন্ড করতে গেলে হি ইজ পোর বাট অনেস্ট। তো সিম্পল কমপ্লেক্স করার 3টি পার্ট শিখলেই টোটাল সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড শেষ। আর এখানে একটি পার্ট শেষ, অর্থাৎ কম্পাউন্ড টু কমপ্লেক্স আর কমপ্লেক্স টু কম্পাউন্ড। এই জন্য আমি এখানে এক্সাম্পলের এই যেটি লিখে দিয়েছি কমপ্লেক্স টু কম্পাউন্ড। তো আশা করি এতটুকু অংশ প্রপার বুঝতে পেরেছ। তারপরে লক্ষ্য করো, এখন আমরা শিখব এই যে 3টে পার্টের মধ্যে একটি পার্ট চলে গিয়েছে, এখন আরেকটি পার্ট আসছে। লক্ষ্য করো কম্পাউন্ড টু সিম্পল। এটি যদি ভালো করে বুঝো, এই যে কম্পাউন্ড টু সিম্পল করতে যাব। এখন কম্পাউন্ড সেন্টেন্স থেকে যখন কমপ্লেক্স করেছ, কম্পাউন্ড সেন্টেন্সগুলো যখন মুখস্থর মতো হয়ে যাবে তখন সিম্পল করা একদম সহজ হয়ে যাবে। এখন অনেকেই বলে যে সিম্পল থেকে শুরু করে বোঝানো,
না, তখন সেন্টেন্সগুলো একটু কঠিন হয়ে যায়, কারণ সিম্পল সেন্টেন্সে একটি সেন্টেন্স থাকবে আর সেইখানে আবার দুইটি সেন্টেন্স তৈরি করতে হবে। এই কারণেই আগে কম্পাউন্ড সেন্টেন্স এবং কমপ্লেক্স সেন্টেন্স চিনিয়েছি তোমাদেরকে এবং বুঝিয়েছি। এখন সিম্পল করলে একদম সহজ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো, কম্পাউন্ড থেকে সিম্পল। তো কম্পাউন্ড সেন্টেন্সের যে কনজাংশনগুলো অ্যান্ড অর বাট, এই যে এই তিনটে কনজাংশনই আছে, তিনটি। এখন লক্ষ্য করো, সিম্পল করতে যে ওয়ার্ড যদি থাকে তাহলে আমরা উইদাউট দিয়ে ভার্বের সাথে আইএনজি দিব। তো ওয়ার্ড তো সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সে ইউজ হবে, কম্পাউন্ড সেন্টেন্স এর বাইরে তো ইউজ হবে না ওয়ার্ড। তো এই যে ইউজ হচ্ছে, তাইলে এটা যদি পূর্বে কমপ্লিট করে আসো তাহলে তো এখানে এসে একদম সহজ হয়ে যাবে। আর যদি কমপ্লিট না করো, কারণ সবগুলা যখন একসাথে ইউজ হয় তখন তোমরা মনে রাখতে পারবে না, তখন এই সেন্টেন্সগুলোর অ্যান্সার প্রপার করতে পারবে না। তাহলে লক্ষ্য করো, আর সিম্পল সেন্টেন্সের একটা বিষয় হচ্ছে যে একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে, অর্থাৎ একটি সেন্টেন্স থাকবে। এখন দুইটি সেন্টেন্স থেকে যখন একটি বানাবা তখন তো একটা ভার্ব এটাকে ডেস্ট্রয় করতে হবে, তখন মোস্ট অফ দ্য টাইমই ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আমি এক্সাম্পলের মাধ্যমে সরাসরি বুঝিয়ে দিচ্ছি, তখন রুলগুলো একটু আইডিয়া করো, আবার ডিটেল আমি বলে দিচ্ছি। তাহলে ওয়ার্ড থাকলে উইদাউট দিয়ে ভার্বের সাথে আইএনজি ইউজ করতে হবে যদি সেন্টেন্সটি প্রথম সেন্টেন্সটি ইম্পারেটিভ হয়। তো অবশ্যই ইম্পারেটিভ হবে, তোমরা তো বুঝছোই, না হয়তো কম্পাউন্ড সেন্টেন্স থাকবে না। আর এর দ্বারা যদি যুক্ত থাকে ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে বাই দিয়ে ভার্বের সাথে আইএনজি, সেটাও তো তোমরা পড়েছই, এর দ্বারা কম্পাউন্ড সেন্টেন্স। আবার ফুল সেন্টেন্স যদি দুইটি থাকে এন দ্বারা যুক্ত থাকে তাহলে ফার্স্ট ভার্ব অর্থাৎ প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, সেটা যদি সময় বোঝায়। আর বাট দ্বারা যদি যুক্ত থাকে তাহলে ইনস্পাইট অফ ইউজ করবা, আর সাবজেক্টের পজেসিভ ফর্ম আর ভার্বের সাথে কি আইএনজি যুক্ত করবে। এটা সমস্যা নাই, এক্সাম্পলে সরাসরি বুঝিয়ে দিচ্ছি। আর এন ধারা যদি যুক্ত থাকে তাহলে কারণ যদি বোঝায় তাহলে বিকজ অফ ইউজ করবে, ফুল সেন্টেন্স যদি থাকে। তো যাই হোক, আর এন ধারা যদি যুক্ত থাকে প্রথম সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট যদি ভিন্ন হয়। তো এক্সাম্পল দিলেই তোমরা এই বিষয়টা আবার ক্লিয়ার হয়ে যাবে। তো বোঝার সুবিধার্থে একসাথে সবগুলো কনজাংশন এখানে ইউজ করে দিয়েছি। তো লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্সটা একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করতে হবে। তাহলে দেখো, ওয়ার্ড যদি থাকে তাহলে ওয়ার্ড যুক্ত সেন্টেন্সে উইদাউট দিয়ে ভার্বের সাথে আইএনজি দিলেই হবে। যদি সেন্টেন্সটি ইম্পারেটিভ থাকে তাহলে একদম সহজেই দেখবে যে অর্থ মিলে যাচ্ছে। যেমন রিড হার্ড, কঠোর পড়াশোনা করো, or you cannot pass, নয়তোবা তুমি পাস করবে না। এই যে উইদাউট রিডিং হার্ড ইউ ক্যান নট পাস, পড়াশোনা ব্যতীত তুমি কখনোই পাস করতে পারো না। তো এই যে উইদাউট যে ইউজ করা হয়েছে অর্থ মেলার জন্য, আর প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে কি আইএনজি যুক্ত হয়। যখন আইএনজি যুক্ত হবে প্রিপোজিশনের পরে সেটা তখন নাউন হয়ে যাবে, অর্থাৎ নাউনের কাজ করবে। সুতরাং এটা এখন আর একটি সেন্টেন্স রইল না, এটা একটি ফ্রেজ হিসেবে যুক্ত হয়ে গেল। তাহলে উইদাউট রিডিং হার্ড, পড়া ব্যতীত, এই যে পড়া ব্যতীত তো আর একটা সেন্টেন্স না, ইউ ক্যান নট পাস, তুমি পাস করতে পারো না। অর্থাৎ সুতরাং একটি সেন্টেন্স হয়ে গিয়েছে এখানে, অর্থাৎ সিম্পল সেন্টেন্স মানে কি একটি সেন্টেন্স থাকবে, অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার্ব। তাহলে এই যে উইদাউট রিডিং হার্ড এটা তো আর একটি সাবজেক্ট না, এই যে ইউ একটি সাবজেক্ট আর এটা ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। তো যাই হোক, ইউ পর্যন্ত তোমরা সাবজেক্ট হিসেবে ধরতে পারো। তো ইউ ক্যান নট পাস, তাহলে এই যে এই সিম্পল। আর আরেকটি বিষয় পাশাপাশি ইনফর্ম করি, তোমাদের কমপ্লিটিভ সেন্টেন্স একদম ক্লিয়ার হয়ে যাবে অনেকটাই যদি এটা ভালোভাবে পারো। যেমন রিড হার্ড দেওয়া থাকবে, তাহলে পরবর্তী সেন্টেন্স সঙ্গতিপূর্ণ আনবে এবং একটা কনজাংশন লাগবে, তখন তোমরা এই যে কনজাংশন দিতে এটা সহজে অ্যান্সারটা করে ফেলতে পারবে। তো যাই হোক, ইংরেজি ভালোভাবে যদি বুঝে পড়ো তাহলে সেটা আরেক জায়গায় 100% তোমাদের কাজে লাগবে। তো যাই হোক, অ্যান্ড যদি থাকে তাহলে বাই দিয়া ভার্বের সাথে আইএনজি এবং সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ হয়। তা আমি আবারও বলছি, ওয়ার্ড দ্বারা যুক্ত থাকলে উইদাউট ইউজ করবে, আর অ্যান্ড দ্বারা যদি ইম্পারেটিভ সেন্টেন্সটি যুক্ত থাকে
তাহলে ইউজ করবে বাই দিয়ে ভার্বের সাথে আইএনজি। তো লক্ষ্য করো, ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসেড, কঠোর পড়াশোনা করো এবং তুমি সফল হবে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড, কঠোর পড়াশোনার দ্বারাই তুমি সফল হবে। এই যে অর্থ মিলে গিয়েছে। তারপরে লক্ষ্য করো, তুমি এই সেন্টেন্সটি আবার আরেকভাবে লিখতে পারবে যে ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তুমি অবশ্যই সফল হবে। টু মানে কঠোর পরিশ্রম করতে হবে তোমাকে, টু সাকসেড অর্থাৎ সফল হতে। তো অর্থ কিন্তু একই রয়ে গেছে। তাহলে বাই ওয়ার্কিং হার্ড না দিয়ে তুমি এইভাবেও লিখতে পারবে। তবে আমি বলবো যে পরীক্ষায় যখন আসে তুমি লিখবা এটা, আর সেটা বুঝিয়ে দিছি কারণ তুমি যখন বইয়ে পড়তে যাবে অ্যান্সার শিটে যদি এভাবে উল্লেখ থাকে তাহলে শুধু বোঝার জন্য তোমাকে এই সেন্টেন্সটিও এখানে অ্যাড করে দিয়েছি। তারপরে লক্ষ্য করো, অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে ফুল দুইটি সেন্টেন্সে, তাহলে ফার্স্ট ভার্বের সাথে আইএনজি এবং সময় যদি প্রকাশ করে, তাহলে লক্ষ্য করো, হি অ্যাট রাইস, সে ভাত খেয়েছিল, অ্যান্ড কেম টু স্কুল, এবং স্কুলে এসেছিল, অর্থাৎ ভাত খেয়েছিল এবং সে স্কুলে এসেছিল। তাহলে এই যে প্রথম সেন্টেন্সটি ইট অ্যাট, তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি আইএনজি যুক্ত হয়, তাইলে ইটিং রাইস অর্থাৎ ভাত খেয়ে হি কেম টু স্কুল। তাহলে লক্ষ্য করো, এই যে এই দুইটি সেন্টেন্সের অর্থ কিন্তু একই রয়েছে। তাহলে একটি সাবজেক্ট একটি ভার্ব অর্থাৎ একটি সেন্টেন্স। ইটিং রাইস এটি একটি ফ্রেজ হিসেবে ইউজ হয়েছে। তো যাই হোক, পরবর্তী স্টেপে যাই আমরা। পরবর্তী স্টেপে এই যে কম্পাউন্ড টু সিম্পল আরও কিছু আরেকটি কনজাংশন রয়ে গিয়েছে। তো লক্ষ্য করো, বাট, তাহলে বাট দ্বারা যদি যুক্ত থাকে কম্পাউন্ড সেন্টেন্স, সেটি সিম্পল করতে গেলেই ইনস্পাইট অফ ইউজ করবে। আর ইনস্পাইট অফ ইউজ করতে গেলেই সাবজেক্টের পজিটিভ ফর্ম তোমাদের ইউজ করতে হবে, এবং যে ভার্বটি থাকবে এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এটা সরাসরি এক্সাম্পলের মাধ্যমে তোমরা একদম সহজভাবে বুঝতে পারবে। লক্ষ্য করো, হি ইজ ইল বাট হি ক্যান নট রান ফাস্ট, সে অসুস্থ কিন্তু সে দ্রুত দৌড়াতে পারে। তার মানে কি, অসুস্থ থাকার সত্ত্বেও সে দ্রুত দৌড়াতে পারে। তো আরেকটি বিষয় বলি, তোমরা যখন বাংলা করবে, বাংলা সেম অর্থটা মিল রেখে যখন কথা বলবে এবং এটা ট্রান্সলেট করবে সঠিকভাবে নিয়ম অনুযায়ী, দেখবে যে অটোমেটিক সিম্পল হয়ে গেছে। তাহলে লক্ষ্য করো, এই যে ইনস্পাইট অফ সত্ত্বেও, কার সত্ত্বেও, এই যে তার সত্ত্বেও, হি ইজ বিং ইল, তার হওয়ার সত্ত্বেও। এখন হইল যে হিটাকে পসেসিভ ফ্রম হিজ, কারণ এই যে তার হওয়ার সত্ত্বেও, কি হওয়ার সত্ত্বেও অসুস্থ, এই যে হওয়া, বি মানে কি হওয়া, আর এই বির সাথে কি আইএনজি যুক্ত করা হয়েছে। কারণ এই যে ইজের সাথে কখনো আইএনজি যুক্ত করা যাবে না, কারণ এখানে বলা হয়েছে পজিটিভ ফর্মের পরে ভার্বের সাথে আইএনজি। তাহলে প্রথম সেন্টেন্সটিতে ভার্ব হচ্ছে কি ইজ, তো ইজের সাথে তো আইএনজি যুক্ত হয় না, তখন কি করা, তাহলে বি মানে কি এম ইজ আর ওয়াজ ওয়ার, তো বর্তমানে হচ্ছে কি এম ইজ আর, তাইলে মানে কি বি অর্থাৎ বি ভার্ব। তাহলে এই যে বির সাথে আইএনজি যুক্ত করা হয়েছে, তারপরে কি ইল, তাইলে ইনস্পাইট অফ হিজ বিং ইল, তার অসুস্থ হওয়ার সত্ত্বেও হি ক্যান রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে, অর্থাৎ সে অসুস্থ কিন্তু সে দ্রুত দৌড়াতে পারে। তাহলে এই যে অর্থ একই রইল। ওকে, আবার সেন্টেন্স হচ্ছে কি একটি সাবজেক্ট একটি ভার্ব। যে ইনস্পাইট অফ হিজ বিং ইল, তার অসুস্থ হওয়ার সত্ত্বেও, এটা তো পুরো সেন্টেন্স না। ওকে, এখন লক্ষ্য করো, সেম এক্সাম্পলটাই আবার দিচ্ছি। ইনস্পাইট অফ হিজ ইলনেস, বিং ইউজ করা লাগবে না এবং এই ভার্বের সাথে আইএনজি লাগবে না যদি সেটা তোমরা নাউন বানাইতে পারো ওয়ার্ডটাকে। যেমন ইল হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভের ওয়ার্ড, সেটাকে নাউন তৈরি করতে গেলে ইলনেস ইউজ করতে হবে, তখন পজিটিভ ফর্মের পরে কি নাউন বসে। এই জন্য সহজ করে দেওয়া হয়েছে যে প্রথম ভার্বটার সাথে যখন আইএনজি যুক্ত করে দিবা আর সেটা অ্যাডজেক্টিভ হিসেবেই সেখানে থাকলো। তাহলে তার অসুস্থ হওয়ার সত্ত্বেও,
এই যে এখানে ইলনেস। তো সরাসরি যদি নাউন তৈরি করতে না পারো তাহলে এই যে ভার্বের সাথে আইএনজিতে পরে হুবহুই রেখে দিবে। ওকে, তারপরে লক্ষ্য করো অ্যান্ড দ্বারা যদি যুক্ত থাকে এবং ওই সেন্টেন্সে যদি কারণ বোঝায় তাহলে তোমরা ইউজ করবা বিকজ অফ, এবং এই পূর্বের সেন্টেন্সটি নিয়েই অ্যান্সার করবে। যেমন লক্ষ্য করো হি ইজ ইল অ্যান্ড হি ক্যান নট গো টু স্কুল। সে অসুস্থ এবং সে স্কুলে যেতে পারে না। তাহলে লক্ষ্য করো এই যে বিকজ অফ হিজ বিং ইল, এই যে পূর্বেরটা নেই, শুধু এখানে ইউজ করা হলো বিকজ, কারণ এখানে কারণ বুঝিয়েছে। তাহলে তার অসুস্থ হওয়ার কারণে সে স্কুলে যেতে পারে নাই। ক্লিয়ার? এই জন্য এনযুক্ত সেন্টেন্সে কারণ বুঝালে বিকজ অফ, আর বাট যুক্ততে ইনস্পাইট অফই হবে, কারণ সেখানে কারণ বোঝায় না। তো লক্ষ্য করো তারপরে এই যে দুটি সেন্টেন্স থাকলে এন ধারা যদি যুক্ত থাকে তাহলে প্রথম সেন্টেন্সে যদি এই যে বি ভার্ব আসলে তাহলে ভার্বের সাথে আইএনজি, সেটা তো এখানেও একটু তোমাদেরকে আইডিয়া দেওয়া হলো। এখন লক্ষ্য করো আর সাবজেক্ট যদি ভিন্ন হয়, তো এটা এক্সাম্পলের মাধ্যমে বুঝতে হবে, রুলসটা ক্লিয়ার হয়ে যাবে। শর্টে যেটি দিয়েছি, তো দ্য সান হ্যাড সেট আন্ডার অ্যান্ড ওয়েন্ট উই রিটার্ন হোম। তো এই যে প্রথম সেন্টেন্সে এই যে হেড ভার্ব, তাহলে হেডের সাথে আইএনজি যুক্ত হবে না, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কারণ হ্যাভের ফার্স্ট ফর্ম হেড, এই জন্য হেভিং হবে। তো সাবজেক্ট যেহেতু ভিন্ন তাহলে আমাদের এইটা রাখতে হবে দ্য সান হেভিং সেট আন্ডার, অর্থাৎ এটা একটা ফ্রেজে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ সূর্য অস্ত গিয়ে অর্থাৎ যাওয়ার পরেই উই রিটার্ন হোম, আমরা বাড়ি ফিরেছিলাম। তো এইভাবে অ্যান্সারগুলো তোমরা করে নিবি। আর আমি আবারও বলছি যে প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে সমানে আইএনজি যুক্ত হবে সিম্পল করতে গেলে, এটা মাথায় রাখতে হবে। যেমন হি ইজ ইল অ্যান্ড হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ, সে অসুস্থ ছিল, অসুস্থ এবং সে একটুকু নড়াচড়া করতে পারে না। তাহলে এই যে বিকজ অফ হিজ বিং ইল, তার অসুস্থ হওয়ার কারণে, এই যে কারণ বুঝিয়েছে, কারণে হি ক্যান নট মুভ অ্যান ইঞ্চ। তো আমি আবারও বলবো যে তোমরা যদি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে একদম পারফেক্ট হতে চাও তাহলে তোমরা কি করবে, বারবার শুধু খালি বাংলা করবে। কোনো সেন্টেন্সে যদি কোনো রুলস বা কোনো সিস্টেম মনে না থাকে তো সরাসরি বাংলা করে এটাকে কম্পাউন্ড চাইলে দুইটা ভাগ করে একই অর্থ প্রকাশ করে সেন্টেন্স করবা, সিম্পল চাইলে একটি সেন্টেন্স করবা, এক কথায় প্রকাশ করে দেবে। অর্থাৎ বাংলা যদি করো তার ইংরেজি করে ফেলবা, তখনই এই সেন্টেন্সটি করা সম্ভব, যত হার্ড সেন্টেন্সে আসুক। কিন্তু মূল ফাউন্ডেশন কিন্তু এটা, এইগুলো একদম মুখস্থর মতো করে ফেলবে, তখন ওই ফাউন্ডেশনটা নিয়ে বইয়ের মধ্যে এক্সারসাইজ করবে, কারণ তারপরও বইয়ের মধ্যে সমস্যা হবে। যখন অ্যান্সার শিটটা দেখবে তখন ওই ফাউন্ডেশনটা নিয়ে প্রপার বুঝতে পারবে, তখন এইগুলো এগেন অ্যান্ড এগেন এক্সারসাইজ করবে, তারপরে যা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমাদের ক্লিয়ার হবে। ওকে, তারপরে লক্ষ্য করো এই যে এখন কম্পাউন্ড টু সিম্পলে যে এক্সাম্পলগুলো পড়িয়েছিলাম সবগুলো একসাথে সেমগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে তোমরা মুখস্থর মতো করে ফেলতে পারো। এখন দেখো এই যে এইগুলা, এখন বলতে পারো যে সিম্পল থেকে কম্পাউন্ড করবো কেমনি। সিম্পল থেকে কম্পাউন্ড করার নিয়ম একই, শুধু সেন্টেন্সটিকে ঘুরিয়ে পূর্বের জায়গায় নিয়ে যাবে। এই জন্য কম্পাউন্ড টু সিম্পল সবটি সেন্টেন্স আমি এখানে দিচ্ছি, আর এই যে ঘুরিয়ে দিয়ে দিয়েছি এই যে সিম্পল টু কম্পাউন্ড। তাহলে একটা সেন্টেন্সের আইডিয়া প্রপার হইলে আরেকটি সেন্টেন্সে আবার উল্টাইতে পারবে, পূর্বের জায়গায় নিতে পারবে। এই জন্য আমি বারবার বলছি সেখানে মুখস্থর মতো করতে হবে, না হয় এই সিস্টেমগুলো তোমাদের মনে থাকবে না যখন একত্রে সবগুলো ইউজ হবে। তারপরে লক্ষ্য করো এই যে সিম্পল টু কম্পাউন্ড, এই যে আমি আবারও দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা আবার একসাথে পড়ে নিবে। এখন আসো দুটি স্টেপ শেষ, লাস্ট স্টেপ কমপ্লেক্স টু
সিম্পল। তাহলে পূর্বে কমপ্লেক্স সেন্টেন্সও চিনতে পারছো আর সিম্পল সেন্টেন্সও চিনতে পেরেছো। তো এখন আর একটু সহজ হবে। তবে শেষ পর্যায়ে যেহেতু চলে আসছি, এটি আর একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। লক্ষ্য করো, এই যে সো দ্যাট যদি থাকে সেন্টেন্সটিতে, তাহলে আমরা প্রথম সোর জন্য টু, TOO টু, আর পরে দ্যাটের জন্য আমরা ইউজ করব টু। যেমন হি ইজ সো ফুলিশ, সে এতই বোকা, দ্যাট যে হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড ইট, সে এটা বুঝে না। তাহলে একটি সেন্টেন্স বানাইতে হবে। তাহলে হি ইজ টু ফুলিশ, সে বেশি বোকা, টু আন্ডারস্ট্যান্ড ইট, এটা বুঝতে, অর্থাৎ সে এতই বোকা যে সে এটা বুঝতে পারে না। একটা সেন্টেন্স তৈরি করা হয়েছে, কারণ একটি সেন্টেন্স একটি সাবজেক্ট একটি ভার্ব থাকবে। যেমন হি ইজ টু ফুলিশ, সে বেশি বোকা, এনে পুরো সেন্টেন্স হয়ে গেছে, হি সাবজেক্ট আর ইজ হইল কি ভার্ব। আর এই যে টু আন্ডারস্ট্যান্ড ইনফিনিটিভ দ্বারা সেই ভার্বটাকে ডেস্ট্রয় করা হয়েছে, অর্থাৎ সম্পূর্ণ অর্থ প্রকাশ এখানে করে নেই। সুতরাং সেটি একটি ফ্রেজ হিসেবে ইউজ হয়ে এখানে এই যে একটি সেন্টেন্সে রূপান্তরিত হয়েছে, অর্থাৎ একটি সাবজেক্ট একটি ভার্ব। তারপরে লক্ষ্য করো, এখন যদি সো দ্যাট কনজাংশনটি একসাথে থাকে তাহলে পরে শুধু টু দিলেই চলবে। যেমন হি ওয়ান্টস টু বি এ ডক্টর, সে একজন ডাক্তার হতে চায়। সো দ্যাট হি ক্যান সার্ভ পিপল, যাতে করে সে লোকজনের সেবা করতে পারে। যে দেখো হি ওয়ান্টস টু বি আ ডক্টর, এই যে ফুল লিখে ফেললা, পরে শেষের সেন্টেন্সটা শুধু ভার্বটা নিয়ে পরের অংশটা লিখে ফেলবে টু যুক্ত করে, এই যে টু সার্ভ পিপল, অর্থ কিন্তু একই রয়ে যাবে। তিনি একজন ডাক্তার হতে চান লোকজনের সেবা করতে, আর তিনি একজন ডাক্তার হতে চান যাতে করে লোকজনের সেবা করতে পারে। তাহলে কথা একই, এই জন্য সাবজেক্টও বাদ যাবে, কারণ একই সাবজেক্ট এখানে। আবার এই যে ক্যান, এই সো দ্যাটের জন্য ক্যান যুক্ত করা হয়েছিল। আমরা সাধারণত সো দ্যাট দ্বারা যুক্ত সেন্টেন্সগুলো ক্যান ইউজ করলে এমনিতে অর্থ মিলে যায়, তাহলে এই কারণে ক্যান বাদ যাবে। তো একটাই মনে রাখতে হবে, টু দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ পরের সেন্টেন্সে ভার্বের পূর্বে টু দিয়ে যুক্ত করতে হবে। এই একটা সিস্টেম সিম্পল করার, আর একটা সিস্টেম হলো প্রথম সেন্টেন্সের সাথে ভার্বের সাথে আইএনজি। এই দুইটা সিস্টেম জানা থাকলে একদম ক্লিয়ার সিম্পল, আর না হয় বিশাল কঠিন মনে হবে সিম্পল সেন্টেন্স কমপ্লিট করা। এখন আমি আর একটু শর্টে বুঝিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো, শর্টে বুঝো। কিছু সেন্টেন্স আছে এই একটু নিয়ম নীতি বুঝাইতে গেলে সেন্টেন্সগুলো আরও কঠিন মনে হবে, এই জন্য আমি ডাইরেক্ট এটা বুঝিয়ে দিচ্ছি। যখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে তখন রুলস তোমরাই তৈরি করে নিতে পারবে। আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম। তো লক্ষ্য করো যে হুয়েন দ্য টিপসু, যখন চুরটি দেখলো কাকে, দ্য পুলিশ, পুলিশকে, হি রেন অ্যাওয়ে, অর্থাৎ যখন চুরটিকে পুলিশ দেখলো সে দৌড়ে পালিয়ে গেল। এখন দেখো যে চুরটি পুলিশকে দেখিয়েই সে পালিয়ে গেল। এই জন্য এই যে প্রথম ভার্বের সাথে এই যে সি এর ফার্স্ট ফর্ম ছিল সো, তো ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়। এই জন্য সিইং দ্য পুলিশ, অর্থাৎ পুলিশকে দেখিয়ে দ্য টিফ রেন অ্যাওয়ে, কেডা পালিয়ে গেল, চুরটি পালিয়ে গেল। এই কারণেই কিন্তু দ্য টিফ এখানে ইউজ করা হয়েছে। এই জন্য আমি বলি যে বাংলা করো, আর পূর্বেরগুলো প্রপার বুঝে আসবা, এখানে এই ধরনের সেন্টেন্সটি সরাসরি এক্সারসাইজ করতে পারবা। এটি হচ্ছে স্পিকিংয়ের মতো। প্রথম স্পিকিং করতে গেলে অনেক রুলসের জানিয়ে অ্যাপ্লাই করা হয়, টেন্স জানতে হবে, না হয়তো অ্যাপ্লাই করা যাবে না। সব ক্লিয়ার হয়ে গেলে পরে মুখ দিয়ে এমনিতেই আসতে থাকে, কোনো গ্রামারের প্রয়োজন হয় না। তো তোমরা লিখতে গেলে গ্রামারটাতে অ্যাপ্লাই করবে, কিন্তু সরাসরি বাংলা করে বুঝে নিবে। তারপরে লক্ষ্য করো, হুয়েন দ্য মিটিং ওয়াজ ওভার উই ওয়েন্ট ব্যাক হোম। তাহলে আমরা প্রথম সেন্টেন্সের ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, তাইলে ওয়াজ এর সাথে তো আর আইএনজি যুক্ত করা যাবে না। এই জন্য আমরা কি ইউজ করব, কি বিং, বি মানে কি অজয়ের, তাইলে বিং ওভার। এখন যেহেতু সাবজেক্ট ভিন্ন, এখানে এই সেন্টেন্সটিতে উই সাবজেক্ট আর এই সেন্টেন্সটিতে দ্য মিটিং সাবজেক্ট, তাহলে আমরা এই সাবজেক্ট ভিন্ন হলে সাবজেক্টটি এই জায়গাতেই রেখে দিব, দ্য মিটিং বিং ওভার উই ওয়েন্ট ব্যাক হোম।
ক্লিয়ার? তারপরে লক্ষ্য করো এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে মোটামুটি ক্লিয়ার, আর কিছু ব্যতিক্রমী আছে সেটা বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো কমপ্লেক্স টু সিম্পল, যেমন এখানে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, এটা আমি পূর্বেই বুঝিয়েছিলাম, আবার দিচ্ছি। লক্ষ্য করো এই যে সিম্পল করবে একই নিয়মে, কম্পাউন্ড থেকে সিম্পল করেছিলে, এখন কমপ্লেক্স থেকে সিম্পল করবে একই। এই যে ইফ ইউ ডু নট যদি থাকে তাহলে আমরা উইদাউট দিয়ে ভার্বের সাথে আইএনজি দিব, অর্থাৎ উইদাউট ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম ব্যতীত ইউ উইল নট প্রসপার ইন লাইফ। এটা যখন কম্পাউন্ড থেকে সিম্পল করছো ওই সেন্টেন্সগুলো যদি প্রপার ক্লিয়ার থাকে এখানে আর তেমন বুঝতে হবে না, আর না হয় এইখানে এসেই আবার বিশাল কঠিন মনে হবে। তো যাই হোক, উইদাউট ওয়ার্কিং হার্ড ইউ উইল নট প্রসপার ইন লাইফ, কঠোর ওয়ার্ক অর্থাৎ কঠোর কাজ করা ব্যতীত তুমি জীবনে উন্নতি করতে পারবে না, অর্থাৎ উন্নতি করবে না। তারপরে লক্ষ্য করো ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ, তাইলে ইফ ইউ ওয়ার্ক হার্ড যদি তুমি কঠোর পরিশ্রম করো জীবনে সফল হবে, তাইলে কঠোর পরিশ্রমের দ্বারাই তুমি সফল হবে। এই যে পূর্বের সেন্টেন্সটি সরাসরি বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল প্রসপার ইন লাইফ। তারপর লক্ষ্য করো হোয়েন ইট ইজ স্প্রিং দ্য কুক্কু সিংস, অর্থাৎ যখন বসন্তকাল হয় কোকিল গান গায়। তাহলে সরাসরি যদি বলি যে বসন্তকালে কোকিল গান গায়, অর্থাৎ একটি সেন্টেন্সে রূপান্তরিত করতে হবে। তাহলে ইন স্প্রিং বসন্ত ঋতুতে দ্য কুক্কু সিংস কোকিল গান গায়। তাহলে এখানে যদি রুলস লেখে যে ঋতু বুঝাইলে আমরা ইন ইউজ করব, সাবজেক্টে বাদ দিব, ভার্ব বাদ দিব, তো এত কিছু লাগে না, সরাসরি লক্ষ্য করে। এই জন্য আমি লিখে দিছি যে কিছু সেন্টেন্স আছে যে সরাসরি বুঝে নিতে হবে। When he was 4 he left his village, তাহলে যখন তার বয়স ছিল 4 বছর সে তার গ্রাম থেকে চলে গেছিল, তাহলে 4 বছর বয়সে সে গ্রাম ত্যাগ করেছিল। এট দ্য এজ অফ 4 অর্থাৎ 4 বছর বয়সে। এখন রুলসে লেখা থাকবে যে বয়স বোঝাইলে অ্যাড বসে, তো যাই হোক, তাইলে 4 বছর বয়সে সে গ্রাম ত্যাগ করেছিল। হি লেফট হিজ ভিলেজ। তারপরে লক্ষ্য করো আই নো হোয়াট হিজ নেম, আমি জানি তার নাম কি। এখন সরাসরি লিখে ফেলো আমি তার নাম জানি, এই যে আই নো হিজ নেম, ক্লিয়ার? তারপরে লক্ষ্য করো হি হ্যাজ আ বার্ড, তার একটি পাখি আছে, হুইচ ইজ নাইস, যেটা হচ্ছে সুন্দর। এই যে কমপ্লেক্স সেন্টেন্স, তাইলে তার একটা সুন্দর পাখি আছে, হি হ্যাজ আ নাইস বার্ড। তাহলে এটি যদি প্রপার পড়ো তাহলে সিম্পল সেন্টেন্সগুলো চেনা হয়ে যাচ্ছে, কম্পাউন্ড সেন্টেন্স চেনা হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকটা ক্লিয়ার হলে এমনিতেই হয়ে যাবে। এখন আলাদা আলাদাভাবে এত কিছু বোঝা লাগবে না। এইখানে এই যে কমপ্লেক্স টু সিম্পল টোটালি ক্লিয়ার। এখন বলতে পারো যে আরও তো অনেক ধরনের আছে, যদি আরও অনেক ধরনের থাকে এইগুলা যদি প্রপার কমপ্লিট করো, যে কোনো ধরনের সেন্টেন্স আসে আমি তোমাদেরকে মনে থেকে বলে দিচ্ছি, অ্যান্সার শিট দেখলেই যে কোনো সেন্টেন্স বুঝতে পারবে, তখন তোমরা সেটা এক্সারসাইজের মাধ্যমে ক্লিয়ার করে নেবে। ওকে, এখন আমি সব এক্সাম্পলগুলা এই যে একসাথে দিয়ে দিচ্ছি, কমপ্লেক্স টু সিম্পল করার এই যে এইগুলা তোমরা এখান থেকে পড়ে নেবে। তারপরে এই যে কমপ্লেক্স টু সিম্পল এই যে সেন্টেন্সগুলা আমি একসাথে দিয়ে দিচ্ছি। এখন এখানে সেন্টেন্সগুলো আবার উল্টিয়ে দিলাম না, তোমরা তো বুঝতেই পেরেছো যে কীভাবে পড়তে হবে। তো এই ছিল আজকের কম্পাউন্ড টু কমপ্লেক্স। তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করবে, লাইক অ্যান্ড শেয়ার। আর এই প্রত্যেকটা ভিডিওই পরবর্তী প্রত্যেকটি ভিডিও সহজে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে জিরো টু জব ইংলিশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ, অল দ্য ভেরি বেস্ট, হোপ টু সি ইউ নেক্সট ভিডিও।